সুখ নেই কো মনে, নাক ছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। যদিও তুমি আমাকে অনুক্ষণ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ, আমি তোমাকে অমৃত করে দিলাম। আমার মনের হিজলের শাখা থেকে মুক্ত করে আমার একান্ত পাখিকে আমি চিরকালের আকাশের করে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলি আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। তাই আপনি যদি সাহিত্যানুরাগী হন, তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প, যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আজও আমরা আপনাদের জন্য ঠিক এমনই একটি গল্প নিয়ে এসেছি। না, গল্প নয়, আজ আপনাদের জন্য একটি উপন্যাস নিয়ে এসেছি। আজ আপনাদের শোনাবো শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর লেখা একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস হলুদ বসন্ত। আজ পড়ব উপন্যাসটির প্রথম পর্ব। আসুন তাহলে শুরু করা যাক। শুরু হচ্ছে হলুদ বসন্ত প্রথম পর্ব। ফোনটা বাজছিল। অন্য প্রান্তে ফোনটা কুর 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 করে কোনো মেঘলা দুপুরের কামাতুরা কবুতরের কথার মতো বাজছিল। শুনতে পাচ্ছিলাম। এখন রাত প্রায় 9:30 বাজে। টেলিফোনটা ওদের বাড়ির সিঁড়ির কাছে আছে। এখন বাড়িতে কে কে থাকতে পারে? সুজয় নিশ্চয়ই আড্ডা মারতে বেরিয়েছে। কদিন বাদে দোল। পাড়ায় দোল পূর্ণিমার ফাংশন হবে, তাই নিয়ে পাড়ার রুস্তমরা ব্যস্ত। ফাংশন না কচু? ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে রেলিশ করে কিছু মেয়ে দেখা। রুস্তমদের রং ফিকে হয় না, বুকের লোম পেকে গেলেও না। বেশ আছে ওরা, টেরিলিন টেরিকটে মোড়া বৃদ্ধ বাল খিল্লের দল। নয়নার মা নিশ্চয়ই ঠাকুর ঘরে চুপ করে বসে আছেন। এমন ভাব যেন পৃথিবীর যাবতীয় ঘটনা দুর্ঘটনা সব ওই ঠাকুর ঘরের কন্ট্রোল রুম থেকেই রেডিও কন্ট্রোলে নিয়ন্ত্রিত হচ্ছে। ফোনটা বাজছেই বাজছেই বাজছেই। নয়না এখন কি করছে? বোধহয় ঘুমোচ্ছে। সারাদিন পরিশ্রম তো কম নয়। নয়নার কথা ভাবলে আশ্চর্য লাগে। ওর সমবয়সী মেয়েদের পটভূমিতে ও বর্ষার জল পাওয়া মৌরলা মাছের মতো লাফায়, অথচ আমার কাছে এলে শীতের সংকোষ নদীর ঘরোয়া মাছের মতো ধীরা হয়ে যায়। আস্তে মাথা দোলায়, আলতো করে চোখ তুলে যায়। মুখে যত না বলে, চোখ দিয়ে তার চেয়ে বেশি কথা বলে। ওকে বুঝতে পারি না, ওকে একটুও বুঝতে পারি না। অথচ ওকে কি করে বোঝাই? ওর এক চিলতে হাসি, ওর এক ঝিলিক চোখ চাওয়া, এইসব সামান্য সামান্য দান আমার সমস্ত সকাল, আমার সমস্ত দিন কি অসামান্য মহিমায় মহিমামণ্ডিত করে তোলে। গত 5 বছর ধরে কখনো এই কথাটা ওকে বোঝাতে পারিনি, কিংবা ও বুঝলেও না বোঝার ভান করে থেকেছে। হ্যালো। ওপার থেকে নয়নার মার গলা শোনা গেল, গম্ভীর ঠান্ডা নিরুৎসাহ ব্যঞ্জক গলা। অথচ ভদ্রমহিলা আমাকে যথেষ্ট স্নেহ করেন, বন্ধুর মা তো বটেই। আমি ফোন করলেই শুধন ওদের বাড়ি যাই না কেন, কাকিমার আর্থারাইটিস কেমন আছে, মিনুর বাচ্চাটা ভালো আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। অথচ তবু আমার ইচ্ছে করে না ওর সঙ্গে কথা বলতে। বোধহয় মনে পাপ আছে বলে। আচ্ছা, ভালোবাসা কি পাপ? জানি না। বোধহয় অন্যায়ভাবে জোর করে ভালোবাসাটা পাপ। নইলে এমন ভীরুতা, চোর চোর ভাব, অন্যায় বোধ আসে কেন? আবার শুনলাম, হ্যালো হ্যালো হ্যালো। কোনো উত্তর দিলাম না। কেন দেব? আমি তো ওর সঙ্গে কথা বলতে চাইনি।
অফিস থেকে ফিরে পায়জামা পাঞ্জাবি চাপিয়ে আরাম করে সোফাটায় আসন পিড়ি হয়ে বসে পাখাটাকে আস্তে খুলে দিয়ে আমি নয়নার সঙ্গে কথা বলবো বলেই ফোনে ডায়াল করেছিলাম। আমি তো অন্য কাউকে চাইনি, আমি তো অন্য কাউকে চাই না। ভাবলাম রিসিভার নামিয়ে রেখে দিই, কিন্তু হঠাৎ দেহাভ্যন্তরীণ কোনো যান্ত্রিক গোলযোগে অনিচ্ছায় মুখ ফসকে বেরিয়ে গেল, হ্যালো, আমি রিজু। কি ব্যাপার? লজ্জায় মরে গেলাম। ইস, তবে কি ওর কাছেও ধরা পড়ে গেলাম? বললাম, কোনো ব্যাপার নেই, মানে নয়না আছে? গতকাল আপনাদের ওখানে গিয়েছিলাম, বসবার ঘরে আমার দেরাজের চাবিটা বোধহয় ফেলে এসেছি, পাচ্ছি না। মাসিমা আবার শুধলেন, তোমার গাড়ির চাবি ফেলে গেছো? আমি বললাম, না, দেরাজের চাবি। গাড়ির চাবি ফেলে এলে আবার গাড়ি চালিয়ে বাড়ি এলাম কি করে? যাচ্ছে তাই, কানে আজকাল কম শুনছেন। কোথায় ফেলেছ মনে আছে বাবা? আমি বললাম, নয়নাকে একবার জিজ্ঞেস করুন না, কাল ও কাছে ছিল, গল্প করছিলাম। দাঁড়াও, ফোনটা ধরো একটু। শুনতে পেলাম সিঁড়ির তলায় মাসিমা নয়নাকে ডাকলেন, নয়না, নয়না। গম গম করে উঠল। যেমন গমগমি গলায় আমার মাথার মধ্যে নয়নার নাম শুনি আমি কোনো অসহ্য একলা গরম দুপুরে। কিছুক্ষণ চুপচাপ। রাস্তা দিয়ে একটা গাড়ি যাওয়ার আওয়াজ শুনলাম। রিসিভারের জালে ডাবল হর্নটা ছমছমিয়ে বেজে উঠল। একটু পরে নয়না এসে ফোন ধরল। কি হলো? হলোটা কি? আমার চাবি। আপনার চাবি? হ্যাঁ, আমার চাবিটা, দেরাজের চাবিটা তোমাদের বাড়ি কাল ফেলে এসেছি। পাচ্ছেন না? না। উফ, জ্বালালেন, দাঁড়ান দেখি। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, সব তো দেখলাম, সোফার কোনা, মেঝে, এমনকি রাস্তায় যেখানে আপনার গাড়ি ছিল সেখানে অবধি। যদি গাড়িতে উঠবার সময় পড়ে গিয়ে থাকে এই ভেবে, কিন্তু নেই, পেলাম না। নেই? না, বললাম তো, পেলাম না। পাবে না মানে? মানে আমার চাবি আমার সামনেই আছে, হারায়নি। বলেই টুং টুং করে চাবিটা রিসিভারের সঙ্গে বাজালাম। ভারী অসভ্য, কেন অমন করলেন? তোমার মা ফোন ধরলেন কেন? মা কি জম? আমার জম? আমার ভীষণ ভয় লাগে তোমার মাকে। আমার মার মতো লোকই হয় না। তারপর একটু খুশি খুশি গলায় বলল, তারপর আপনার কি খবর বলুন। আমি বললাম, আমার আবার কি খবর, তোমার সঙ্গে একলা কথা বলতে, একলা দেখা করতে ইচ্ছে করে, ভালো লাগে, তাই অফিস থেকে ফিরে তোমাকে ফোন করলাম। তুমি বিরক্ত হলে? না, আপনার ফোন এলে আমারও ভালো লাগে। আমার চিঠি পেয়েছো? পরশু পোস্ট করেছিলাম। কেমন লাগলো? ভালো। শুধু ভালো? ভীষণ ভালো। একটারও জবাব দাও না কেন? না, মানে সময় হয়ে ওঠে না। তাছাড়া আপনার মতো ভালো চিঠি লিখতে পারি না। কেমন আছেন? ভালো আছি। কলেজের প্রিন্সিপাল আজ কি বললেন? এই রকম চিঠি লিখবার তো কোনো মানে হয় না, তাই না? যেদিন আপনার মতো ভালো করে চিঠি লিখতে পারবো সেদিন লিখব। অনেকক্ষণ চুপ করে থাকলাম। কি হলো, কিছু বলুন। তুমি আমাকে ভালোবাসো না কেন? বাসি না? না। খুব বাসি। বলে একটা নিঃশ্বাস ফেলল। আমি অনুক্ষণ অনুক্ষণ তোমার কথা ভাবি, তোমার কথা ভাবি, আর তুমি তুমি আমাকে একটুও ভালোবাসো না। তারপর আবার চুপ, কোনো কথা নেই। হঠাৎ নয়না বলল, ভালোবাসলে কি করতে হয়?
কি জবাব দেব জানি না। ইচ্ছে হলো বলেই চুমু খেতে হয়। আষাঢ়ের প্রথম বৃষ্টির মতো বুকে ঝাঁপিয়ে পড়তে হয়। অনিমেষ আশ্লেষে অন্যের মধ্যে আপ্লুত হতে হয়। কিন্তু ওসব কথা বলা যায় না। একবার মুখ ফসকে বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। ঝড় একবার উঠলে নদীতে কত বড় বড় ঢেউ উঠবে তা আমি জানি না। সে ঢেউয়ে হাল ধরতে পারবো কিনা তাও জানি না। তবু খুব ইচ্ছা হলো বলি, যেসব কথা সব সময় বলতে চাই। ঘুমুবার সময় বলতে চাই, ঘুম ভেঙে বলতে চাই, কাজের ফাঁকে ফাঁকে বলতে চাই। সেই কথা বলার জন্য আমায় আমন্ত্রণ জানালো নয়না। অথচ আমি কিছুই বলতে পারলাম না। ভালোবাসলে কি করতে হয় এই সরল সোজা প্রশ্নের উত্তরে আমি বললাম, জানি না। নয়না সঙ্গে সঙ্গে বলল, আমিও জানি না। একটুক্ষণ চুপচাপ। আমি বললাম, তুমি কি শাড়ি পরে আছো? বাজে, বাড়ির শাড়ি। তবু বলো না। হলুদের মধ্যে কালো কাজের একটি কটকি শাড়ি। আর জামা? উফ, জ্বালালেন আপনি, হলুদ জামা। দাঁড়াও, মনে মনে আমার চোখের আয়নায় দাঁড় করিয়ে তোমাকে একবার দেখে নি। বাহ, ভারী সুন্দর দেখাচ্ছে তো। হুবহু একটি হলুদ বসন্ত পাখি। নামটা পছন্দ, কিন্তু আমি তো সুন্দর না। তুমি সুন্দর না? সবাই বলে। সবারই তো চোখ নেই। তোমার সৌন্দর্য সকলের জন্য নয়। থাক, বানিয়ে বানিয়ে আর বলতে হবে না। বাজে কথা রাখুন। টেনিস খেলতে গিয়ে পায়ে যে চোট লেগেছিল, এখন কেমন আছে? কালকের থেকে ভালো। তবু পুরোপুরি সারেনি, তাই তো? না, এখনো একটু ব্যথা আছে। কয়েকদিন না খেললে কি হয়? খেলোয়াড় যা সে তো আমি জানি। জানতো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে দেখতে, তাই না? সব মেয়েকে দেখতে আমার ইচ্ছে করে না। তার চেয়ে ঘোরফরাস দেখতে আমি বরং বেশি ভালোবাসি। উপমাটাও ভদ্র জনচিত্র দিতে পারেন না? সত্যি, আপনি সত্যিই একটি জঙ্গলি হয়ে যাচ্ছেন। আমি তো জঙ্গলি। বাহ, খুব বাহাদুরির কথা না? বাহাদুরি নয়, আমি যা আমি তাই। তোমাদের সঙ্গায় সভ্য হতে চাই, সবসময় চেষ্টাও করি, কিন্তু পারি না। সত্যি সত্যি পারি না। চেষ্টা করুন, চেষ্টা করতে থাকুন। কঠিন কাজ কি কেউ একবারে পারে? ও হ্যাঁ, শুনুন, মনে পড়েছে। আপনার সেই লেখাটা আমার বান্ধবী সুমিতার খুব ভালো লেগেছে। আপনার সঙ্গে আলাপ করতে চেয়েছে। জানোই তো আমি যার তার সঙ্গে আলাপ করি না, কিন্তু লেখাটা তোমার কেমন লেগেছে তা তো একবারও বললে না। আমার আমার মত দিয়ে কি হবে? তুমি জানো না কি হবে? না, জানি না। তুমি নিজে একটি জঙ্গলি। পৃথিবী শুদ্ধ লোক হাইফাই অ্যাম্প্লিফায়ারে চিৎকার করে আমাকে ভালো বললেও আমার যতটুকু না আনন্দ হবে, তুমি একা যদি আমায় ভালো বলো আন্তরিকভাবে, তাতে আমার অনেক বেশি আনন্দ হবে। তাই হবে বুঝি? জানো নয়না, ছোটবেলা থেকে জনারণ্যের মুখ চেয়ে বড় হইনি। আজও মাত্র একজন দুজনের দাক্ষিণ্যেই বেঁচে আছি। যা কিছু করবার করছি, তাই তাদের মধ্যে কেউ যদি ফাঁকি দেয়, তখন অন্ধের মতো দিশেহারা হয়ে পড়ি আমি। পথ দেখতে পাই না, কি করব বুঝতে পারি না। বুঝলে? বুঝলাম, কিন্তু আমি কোনো অন্ধের যষ্টি হতে রাজি নই। তা আমার মতো করে আর কি বা জানে। কিছুক্ষণ চুপ। কি করছিলে? ঘুমোচ্ছিলে? না স্যার, আপনার মতো আমি সবসময় ঘুমোই না। সোমবার পরীক্ষা, পড়ছিলাম। কি পরীক্ষা? উইকলি পরীক্ষা। তাহলে তো এতক্ষণ কথা বলে অনেক সময় নষ্ট করলাম। না না, এইটুকুতে আর কি ক্ষতি হবে? বললাম, তবু যাও, পড়ো গিয়ে, লক্ষ্মী সোনামি। নয়না বলল, আচ্ছা। ও এমন ভাবে ফোন ছাড়ার আগে আচ্ছা বলে, মনে হয় সুন্দর সুগন্ধি কোনো ভালোবাসার চিঠিতে শিলমোহর দিল। চুমু খাওয়ার মতো মিষ্টি করে বলল, আচ্ছা। তুমি ফোন ছাড়ো। না, আপনি আগে ছাড়ুন।
ফোন ছেড়ে দিলাম। এই মুহূর্তে আমার এত ভালো লাগছে যে কি বলবো। আমার কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। নয়নার সঙ্গে এই যে একটু কথা বললাম, এর দাম আমি জানি না। কেন এমন হয় তাও জানি না। কি বা জানি, কতটুকুই বা জানি। শুধু জানি যে শোবার সময় যখন ফুরফুর করে বসন্তের বাতাস মাধবীলতাটায় দোল দিয়ে আমার নেটের মশারিতে ঢেউ তুলে উত্তরের জালনা দিয়ে পথে বেরোবে, তখন আমি রাজার মতো, মহারাজার মতো, বিল্লার সমান বড়লোকের মতো আরামে আবেশে নয়নার উজ্জ্বল চোখ দুটি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ব। সেই আনন্দের বদলে আমি আর কিছুই চাই না, কিছুতেই তা বিনিময় করতে পারি না। এই একটা দিন, রবিবার, সারা সপ্তাহ এর মুখ চেয়ে থাকা। সপ্তাহে 6 দিন সকাল 8টা থেকে রাত 7টা করি। ভালো লাগে না, মাঝে মাঝে গা জ্বালা করে। কিন্তু ওই যে পুরুষালী জেদ। কজন লোক আর শুধু পয়সার জন্য খাটে, খাটে লোকে জেদের জন্য। আমি পারি, ভালো করে পারি, এইটে প্রমাণ করার জন্যে। বিজিতেনবাবু একদিন বলেছিলেন, তখন আমি ছেলে মানুষ, সবে ইঞ্জিনিয়ারিং পাশ করে কারখানায় ঢুকেছি। তিনি বলেছিলেন, প্রফেশনাল ফার্মে গুডউইল নিজের নিজে তৈরি করে নিতে হয়, বাপ কাকার নামে চলে না। মামা বড় ইঞ্জিনিয়ার বলে লোকে আপোষে ভাগ্নেকে বড় ইঞ্জিনিয়ার বলবে না। মানে কটাক্ষ করে এমনভাবে কথাটা বলেছিলেন যে মনে লেগেছিল। ভেবেছিলাম মামা বেঁচে খাবো, এই বা কেমন কথা। যে নিজের পরিচয়ে পরিচিত নয়, নিজের মর্যাদায় প্রতিষ্ঠিত নয়, সে আবার পুরুষ কিসের? ব্যাস, ওই জেদেই গেল। মাথার চুল পাতলা হলো, চোখের কোণায় কালি জমল, চেয়ারে বসে বসে তলপেটে চর্বির আস্তরণ পড়তে লাগলো। বিনিময়ে বুকের কোণায় হয়তো কিছু আত্মবিশ্বাস জন্মালো। সত্যি বলতে কি, এরকম সাফল্যে আত্মপ্রসাদ হয়তো আছে, কিন্তু আনন্দ নেই। বর্তমানটাকে পদদলিত করে নিজেকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করলাম বটে, কিন্তু কখনো কখনো কাজের ফাঁকে ফাঁকে টেলিফোনে রিসিভার কানে ধরে কোনো কালোয়ারের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ দূর দিগন্তে মনে মনে ছুটির ছবি দেখি। কানে নিচু গ্রামে ছুটির বাজনা বাজতে শুনি। তখনই মনটা কেঁদে ওঠে। ইচ্ছে করে গ্যাডগিল অ্যান্ড ঘোষ কোম্পানির মুখে লাঠি মেরে কাচের জালনা ভেঙে কোনো পাখি হয়ে উড়ে চলে যাই, কোনো সমুদ্রের কিনারে, অনেকদিন আগে যাওয়া গোপালপুরে। সেখানে আসন্ন সন্ধ্যার করুণ সুগন্ধি ম্লানিমায় সুনীল আকাশের পটভূমিতে শ্বেতা ফেনার বুদবুদ মেখে কেবলমাত্র নিজের আনন্দেই নিজে উড়ে বেড়াই, যেখানে আমার কোনো কর্তব্য নেই, আমার উপর কোনো দাবি নেই। ইচ্ছে করে নিজের মনের ইজেল বালুবেলায় সাজিয়ে অবসরের প্যাস্টেল কালারে খুশির তুলিতে ছবির পর ছবি আঁকি। রবিবারের গান ক্লাবে একটা মেলা মেলা আবহাওয়া আছে। শাড়ি দিয়ে সকলে বন্দুক দেখে নিচ্ছে। প্রথমে স্কিট শুটিং, পরে ট্র্যাপ শুটিং হবে। শুটিং পজিশনে দাঁড়িয়ে উড়ন্ত দেশকে গুঁড়িয়ে দেবার একটা আনন্দ আছে। মনে মনে অবচেতনে আমি যা পছন্দ করি না, আমি যা ঘেন্না করি, আমি যা সইতে পারি না, সেই সব কিছুকে আকাশ থেকে গুঁড়ো গুঁড়ো ধুলোর সঙ্গে পড়তে দেখি। ভারী আনন্দ লাগে। সুগত হাই হাউসের নিচে দাঁড়িয়ে ওর পাখিকে ডাকল। শর্ট কানটা ডান থাইয়ের উপর বসিয়ে শক্ত করে ধরে ডাকল, পুল। অমনি হাই হাউস থেকে মাটির ডিস্ক বেরিয়ে গেল মেশিনে, সাই করে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মুহূর্তের মধ্যে দূরে চলে যাচ্ছে। তুম, আকাশে গুঁড়ো হয়ে গেল। নীল আকাশের পটভূমিতে এক মুঠো কালো ধুলোর মেঘ ফুটে উঠে বৃষ্টি হয়ে ঝরে পড়ল। এবার লো হাউসের পাখি আসবে। সুগত রেডি হয়ে বলল, পুল। নিচু দিয়ে এবার সামনে থেকে উড়ে এলো কাদার ডিস্ক। এলো 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 একেবারে সামনে, দুম, আবার গুড়িয়ে গেল। এবার ডাবল, একসঙ্গে হাই এবং লো, দুদিক থেকে দুটি পাখি উড়ে এলো। দূরে যাওয়া পাখিকে আগে মেরে কাছে আসা পাখিকে পরে মারতে হবে, তাই নিয়ম। দুম দুম, আবার দুটি, পাখিরা গুঁড়ো হয়ে পড়ল। বন্দুকের রিজেক্টরটা মাঝে মাঝে জ্যাম হয়ে যাচ্ছিল। ব্রিজটা খুলে দেখছি, এমন সময় জ্যোতি এসে ফিসফিস করে আমার কানের কাছে বলল,
রিজুদা, গাড়িটা দেখেছো? প্যাভিলিয়নের পাশে চেয়ে দেখো। চেয়ে দেখলাম, একখানা গাড়ির মতো গাড়ি বটে। একটা চাপা রঙা জাগুয়ার স্পোর্টস কার প্যাভিলিয়নের পাশে দাঁড় করানো। ভালো করে দেখার আগেই সুগত ডাকলো, এই রিজু, কি হলো, এসো। আমি বললাম, আমার বন্দুকের রিজেক্টারটা খারাপ হয়ে গেছে। ও ধমকে বলল, ঝামেলা করো না, এসো। সুগতর অভিযোগ আছে যে কোনোদিনই আমি সিরিয়াসলি অনুশীলন করলাম না। কেন জানি না, প্রতিযোগিতায় আমি নামতে চাই না কারোর সঙ্গে, কোনো ব্যাপারেই। যে প্রতিযোগিতা পেটের জন্য করতে হয় তার কথা স্বতন্ত্র, সেই প্রতিযোগিতায় না নেমে উপায় নেই। কিন্তু তাছাড়া অন্য প্রতিযোগিতায় নামার শখ আমার নেই। এক প্রতিযোগিতাতেই আমি হাঁফিয়ে গেছি, ফুরিয়ে গেছি। বরং জীবনের অনেক ক্ষেত্রে অনবধানে ঢুকে পড়ে রং রুটের মতো যেটুকু মজা লুটে নিতে পারি, সেটাই দৈনন্দিন প্রতিযোগিতার গ্লানি ঢেকে রাখার জন্যে প্রয়োজন আমার। আমি পারি না, প্রতিযোগিতাতে হেরে যাবার জন্যই আমি জন্মেছিলাম। তবু সুগত আমায় ভালোবাসে তাই বলে। খজনি বা ভালোবাসে? এত বড় পৃথিবীতে খজনি বা কাকে কাছ থেকে চেনে, জানে, বোঝে? সেই মুষ্টিমেয়দের মধ্যে সুগত অন্যতম, আমার জঙ্গলের বন্ধু। কোনো রকমে একটা ডিটেল ছুঁড়ে দৌড়ে গিয়ে দাঁড়ালাম গাড়িটার পাশে। জ্যোতি আগেই গেছে, রঞ্জনও গুটি গুটি এলো। গাড়ি একখানা, এয়ার কন্ডিশন তো বটেই, যেমন চেহারা তেমন গড়ন। টায়ারগুলো ইয়া মোটা মোটা, একজোড়া সাইলেন্সার চকচক করছে। দরজাটা খুলে যেখানে খুশি ছেড়ে দিলে সেখানেই আটকে থাকে, ধরে থাকতে হয় না। রঞ্জন গাড়িটার গায়ে ঠোঁট লাগিয়ে চু শব্দ করে একটা চুমু খেল। জ্যোতির চোখ দুটো জলজল করতে লাগলো। গাড়িটার পিছনের কাঁচের এক কোণে এমব্যাস করে নাম লেখা রয়েছে, লাভ ইন দ্য আফটারনুন। গাড়ির মালিককে আমরা চিনি, বেটে খাটো গর্বিত চেহারা, পাঞ্জাবি ভদ্রলোক, মিস্টার সিধু। অনেক ব্যবসা ট্যাবসা আছে, জ্যোতি ডাকত বিধুমুখী। ভদ্রলোকের এরকম আরও গোটা 5-7 গাড়ি আছে, একদিন একটা নিয়ে আসেন। আমরা আমাদের ঝরঝরে অ্যাম্বাসেডারে এবং জ্যোতির 2.5 পাক ফলস স্টিয়ারিংওয়ালা জিপে বসে 8 চোখে গাড়িগুলোকে রোজ দেখি আর ক্ষোভে হিংসায় পাটকাঠির মতো দাউ দাউ করে জ্বলি। একটি গাড়ির দাম 1.25 লাখ, 1.5 লাখ। স্টেট ট্রেডিং কর্পোরেশন থেকে কেনেন ভদ্রলোক। হঠাৎ রঞ্জন বলল, জ্যোতি, তুই চিনে খেতে খুব ভালোবাসিস না? এই প্রশ্নে জ্যোতি চমকে বলল, কেন, এর মানে কি হলো? রঞ্জন একটু ভেবে বলল, তোর জিপ যদি তুই ওই গাড়ির ঘাড়ে তুলে দিতে পারিস কখনো, তো তোকে 3 দিন চিনে খাওয়াবো। জ্যোতির চোখ দুটো জলজল করে উঠল। চিনে খাবারের লোভে নয়, এতক্ষণে ব্যাপারটা বুঝেছে ও, আমিও বুঝেছি। বললাম, আমিও 3 দিন চিনে খাওয়াবো। জ্যোতির চোখ দুটো আবার উজ্জ্বল হলো, দপদপ করতে লাগলো। বলল, গাড়িটার বাম্পার দেখেছ কেমন নিচু? জিপকে একবার ঘাড়ে চড়াতে পারলে পেছনের কাচ এবং এয়ার কন্ডিশনার টোনার ভেঙে একেবারে সামনের সিটে পৌঁছে যাব। এই অবধি বলেই হঠাৎ মুষড়ে পড়ে বলল, কিন্তু তা হবার নয়, এই গাড়ির যা স্পিড, এ তো ক্যাঙ্গারুর মতো দৌড়বে। এই গাড়িকে পিছন দিয়ে গিয়ে ধরা জিপ গাড়ির কর্ম নয়। আর তবে সেন্ট্রাল এভিনিউতে সামনাসামনি যদি কোনোদিন পাই, তো জয় বজরংবলী কা জয় বলে একেবারে মুখোমুখি লড়িয়ে দেব, তারপর জো হোগা সো হোগা। আমি বললাম, সামনাসামনি মারলে তো সামনের সিটের লোকও মরে যেতে পারে। জ্যোতি বলল, তা তো পারেই, তুমি বেশ কথা বলছো বটে। 6 দিন চিনে খাবো আর তার বদলে 2-1 জন লোক মরবে না? আমাদের জীবনের দাম কি এতই বেশি নাকি? হ্যাঁ? রঞ্জন ওকে নিরস্ত করার জন্য বলল, দেখ জ্যোতি, বেশি বাড়াবাড়ি করতে যাস না, সবটাতেই তোর জ্ঞান দেওয়া স্বভাব হয়ে গেছে। কবে নয়নাকে প্রথম দেখেছিলাম ভালো করে মনে পড়ে না। যা মনে পড়ে তা হচ্ছে একদিন গ্রীষ্ম গোধূলিতে সুজয়দের বাড়ি যাওয়া। সুজয়ের সঙ্গে তখন প্রথম আলাপ, কলেজে মাখামাখি হয়েছে, কিন্তু কখনো আমি ওদের বাড়ি যাইনি।
সেই সময় আমাদের বাড়ি সেন্ট জেভিয়ার্স কলেজের কাছে হতো বলে কলেজ ফেরতা ও আমার সঙ্গে প্রায়ই আমাদের বাড়ি আসতো। মানে তখন কলেজে মাখামাখি হয়েছে, সাহিত্যালোচনা হয়েছে, জীবনে প্রথম একসঙ্গে সিগারেট খেয়ে নিজেদের প্রাজ্ঞ মনে করা হয়েছে। এমনি সময় একদিন সুজয় ফোন করে বলল, আয় না রিজু, বাড়িতে আছি, আমাদের বাড়িতে একদিনও তো এলি না। বিকেলের মেহগনি আলোয় একদিন ওদের বাড়ি এসে পৌঁছলাম। বাড়ির ভিতরে লনের কোনায় গোয়ালা দুধ দোয়াচ্ছিল। তার পাশে একটি 14-15 বছরের ছিপছিপে সপ্রতিভ মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুক চাক চুক চাক আওয়াজ করে গোয়ালা কি করে দুধলি গরুর গোলাপি বোঁটা থেকে দুধ নিংড়ে বের করছিল তাই দেখছিল। শুধলাম, সুজয় আছে? মেয়েটি প্রথমে অবাক, গেটের পাশের দারোয়ানের শূন্য টুলের দিকে একবার তাকালো, তারপর সপ্রতিভ গলায় বলল, আপনি রিজুদা? হ্যাঁ, তুমি কে? আমি নয় না, আপনার বন্ধু সুজয়, আমার দাদা। এই অবধি বলেই বকনা বাছুরের মতো মাথা দুলিয়ে দুই বেনি ছুঁড়ে আমায় পথ দেখিয়ে নিয়ে ও বসবার ঘরে বসালো। পর্দা ঠেলে বসবার ঘরে ঢুকলাম, সোফায় বসলাম। সেদিন বুঝতে পারিনি এই ঘরটি, এই আদর, এই অতিথিপরায়ণ সহজ বাধাবন্ধনহীন আত্মসম্মানজ্ঞানী মেয়েটির আকর্ষণ আমার কাছে এমনি দুর্বার হয়ে উঠবে। সেই প্রথম দিনে নয়নাকে বন্ধুর ছোট বোন হিসাবে চটপটে কমনীয় একটি মেয়ে বলেই ভালো লেগেছিল, তার চেয়ে বেশি কিছু মনে হয়নি, অন্য কিছু ভাবিও নি। সেই নয়না আর আজকের নয়নার মধ্যে কোনো মিল নেই। সব মেয়েরাই বোধহয় দ্বিজ, যৌবনে ওরা প্রত্যেকে নতুন করে জন্মায়, তারপর একটি একটি করে বুড়ি বছরগুলি হাওয়ার সওয়ার হয়ে নিম গাছের পাতার মতো ঝরে গেছে। দুপুরের ক্লান্ত কাকের মতো খাব্বা খাব্বা করে প্রথম যৌবনের অস্বস্তিতে দীর্ঘশ্বাস ফেলেছি। বেগুনি প্যাশন ফ্লাওয়ারের মতো সুগন্ধি স্বপ্ন দেখেছি এবং একদিন এক জিয়া ভরলি ভোরে আবিষ্কার করেছি যে নয়না আর আমার কাছে শুধু সুজয়ের বোন মাত্র নয়, সে আমার অজানিতে আমার নয়ন মণি হয়ে উঠেছে। ঠিক কোন সময় থেকে যে সে আমার মনে অনুপধানে একটি কৃষ্ণসার হরিণীর মতো সুন্দরী, কাকাতোয়ার মতো নরম এবং মৌটুসী পাখির মতো সোহাগী হয়ে উঠেছে তা বুঝতে পারিনি। সেই ভোরে হঠাৎ দরজা খুলেই মনের উঠোনে পত্র পল্লব বিস্তার করা রঙিন কৃষ্ণচূড়ার মতো তার মঞ্জরিত ব্যক্তিত্বকে অনুভব করে আমার সমস্ত সত্তায় শিরশিরানি লেগেছে। সুগতকে মাঝে মাঝে বলতাম নয়নার কথা, ও আমার চোখের দিকে চেয়ে চুপ করে শুনত। ও নয়না কি সুজয় কাউকেই চিনত না। ওকে বেশি কিছু বলতে গেলেই ও আমার মুখ চেপে ধরত, বলতো, পাগলা ছেলে, এসব কথা বলতে নেই, এসব যে একান্ত কথা। সোডার বোতলে ছিপি খুলে ফেললে সে যেমন সমস্ত ঝাঁঝ গন্ধ আবেগ হারায়, সে যেমন নিঃশেষে বিড়বিড় করে ফুরিয়ে যায়, তুমিও তেমনি ফুরিয়ে যাবে। এসব কথা কাউকে বলতে নেই, কেবল নিজের মধ্যে দামি আতরের গন্ধের মতো জঙ্গলে চাঁদনি রাতে হঠাৎ শোনা কোনো পাখির ডাকের ভালো লাগার মতো নিজের একান্ত করে রাখতে হয়, বুঝলে? তারপর সুগত শুধত, তুমি যে ভালোবেসে ফেলেছ তা জানলে কি করে? ভালোবাসা আর ভালো লাগায় তফাৎ জানো? আমি অবধের মতো মাথা নাড়তাম। ও নিজেই উত্তর দিত, বলতো, ভালোবাসার বড় দায়, বড় ঝুঁকি, বড় ব্যথা। ভালোবাসার সমুদ্রে ভীষণ ঝড় ওঠে, সে ঝড়ে হারিয়ে যায় কত লোক, কুল খুঁজে পায় না, নৌকো ডুবে যায়। কিন্তু তবু সোজা সমস্ত জোরের সঙ্গে দাঁড় বেয়ে তাকে চলতে হয়। যে ভালোবাসে সে কখনো ভয় পায় না। ভালোবাসার জন্য সে নিজের সাধ্যাতীত অনেক কিছু করে ফেলতে পারে। শুধতাম, আর ভালো লাগা? ভালো লাগার কি জানো? এই ধরো দোতলার বারান্দায় বসে চা খেতে খেতে দেখলে পথ দিয়ে একটি ফুটফুটে মেয়ে শরৎ সকালের শিউলির মতো হেঁটে যাচ্ছে। তুমি মনে মনে বললে, বাহ, বেশ তো, ব্যাস ওই পর্যন্তই। কিন্তু সে যেই মোড় ঘুরল, ভিড়ে হারিয়ে গেল, তোমার ভালো লাগাও ফুরিয়ে গেল। ভালো লাগলে মানুষ ভালো লাগাকে তার ইচ্ছাধীন করে রাখতে পারে, কিন্তু ভালোবাসলে
মানুষ নিজেই ভালোবাসার ইচ্ছাধীন হয়ে থাকে। তার নিজের কোনো নিজস্ব সত্তা থাকে না। ভালোবাসা তাকে যা করতে বলে পোষা পুষ্যির মতো সে তাই করে। সত্যি সুগত যে কত কিছু জানে, কত কি ভাবে, কি সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, অথচ আমি কেবল পাগলামি করে বেড়াই। বুদ্ধি বলে কিছুই হলো না এই পর্যন্ত। মস্তিষ্ক অসাড় করে সব কিছু গিয়ে জমেছে হৃদয়ে। নড়লে চললে হৃদয়টাই শুধু ঝুমঝুমিয়ে বাজে। শিশুর মতো বায়না ধরি, অথচ বৃদ্ধের মতো অপারগ হয়ে বসে থাকি। যাচ্ছে তাই নিজেকে শিকারের যোধপুরি বুট পরে লাথি মারতে ইচ্ছে করে। ঠিক কোন সময় থেকে নয়নাও আমার প্রতি কৌতূহলী চোখে চাইতে আরম্ভ করেছিল তাও মনে নেই। তবে মনে হয় আমার প্রথম চিঠি পেয়ে। চিঠি লিখতে কখনো আলস্য বোধ করিনি, এবং সে কারণে যখনই যেখানে গেছি সেখান থেকে চিঠি লিখেছি চেনা পরিচিত অনেককে। তার মধ্যে নয়না ছিল অন্যতমা। মনে হয় আমার চিঠির আয়নায় সে তার বুদ্ধিদীপ্ত মুখটিকে প্রথম আবিষ্কার করে। তারপর প্রতিটি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ওর আত্মবিশ্বাস বাড়ে। ও নিজেকে চিনতে পারে, নিজের প্রতি ওর মমত্ব বোধ জাগে। এত বড় কলকাতা শহরের অগণ্য মেয়েদের মধ্যে ও যে বিশিষ্টা, ও যে নিজের পরিচয়ে পরিচিতা। ও হাসলে ওকে যে সুন্দর দেখায়, ওর চোখে যে অন্ধকারে বুদ্ধির জোনাকি জ্বলে, ওর কাছে এলেই যে কেউ ভালো লাগায় মরে যেতে পারে, এত সব অনাবিষ্কৃত তথ্য ও বোধহয় আমার চিঠি পাবার আগে জানত না। এবং দিনে দিনে ও ঠিক যে অনুপাতে গর্বিতা, মহতী ও খুশি হয়ে উঠতে থাকে, আমি ঠিক সেই অনুপাতে হীনমন্য, ক্ষুদ্র ও অখুশি হয়ে উঠতে থাকি। এও এক ধরনের আত্মাবলুপ্তি। স্লিপিং পিল খেলে এক মুহূর্তে হতো, এমনিভাবে তিলে তিলে হচ্ছে। কিন্তু শুধু যে আত্মাবলুপ্তিই ঘটছে তাই বা বলি কি করে? নয়নাকে ভালোবেসে আমি নিজের অযোগ্য অনেক মহৎ কর্মই করে ফেলেছি এই পর্যন্ত, যা ওকে ভালো না বাসলে করতে পারতাম কিনা আমার সন্দেহ আছে। স্যার উইনস্টন চার্চিল বিরোধী পক্ষের একজন পার্লামেন্টেরিয়ানকে একদিন বলেছিলেন, দ্য অনারেবল মেম্বার শুড নট হ্যাভ মোর ইন্ডিগনেশন দ্যান হি ক্যান কন্টেন। তেমনি আমারও নিজেকে বলতে ইচ্ছা করত, আই শুড নট হ্যাভ মোর গ্রেটনেস দ্যান আই কন্টেন। একদিন সকালে বাড়িতে বসে আছি শাল জড়িয়ে। বেশ ঠান্ডা পড়েছে, অস্বাভাবিক ঠান্ডা। রোদে আরামে বসে চা খাচ্ছি। এমন সময় নাপিতটি এলো। ইদানিং ও সপ্তাহে 2 বার করে আসছে, হাত পায়ের নখ ইত্যাদি কাটে। ও একটি পাতলা সুতির জামা গায়ে দিয়েছিল, শীতে কুকড়ে কুকড়ে উঠছিল। ঘুম ভেঙে উঠে আমি বসেছিলাম। বাগানে এক ফালি রোদ লুটিয়ে পড়েছে। একটি বহুরূপী লনের শিশির ভেজা ঘাসের মধ্যে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। একটি শালিক হলুদ হলুদ পা ফেলে ফেলে একা একা গোমড়া মুখ করে হাঁটছিল। এমন সময় অন্য একটি উড়ে এসে ওর গায়ে ঢলে পড়ল। 1 ফর সরো, 2 ফর জয়। ভীষণ খুশি খুশি লাগতে লাগলো। নয়নার কথা মনে হলো। এখন নয়না কি করছে? ঘুম থেকে নিশ্চয়ই ওঠেনি। বড় দেরি করে ঘুম থেকে ওঠেও। এত দেরি করে উঠলে তো চলবে না। রোজ সকালে আমার ঘুম ভাঙার আগে উঠে চান করে নেবেও। তারপর সুগন্ধি খোলা চুল নিয়ে জানলা খুলে দিয়ে হাতছানি দিয়ে ভোরের রোদকে ঘরে ডেকে আমাকে বলবে, এই আর কত ঘুমোনো হবে? কটা বেজেছে জানো? আমি বলবো তারপর বলবো, জানি 12টা। ও বলবে, সব সময় আর কি না? এই আবেশে অনিমেষে এসব ভাবছি, এমন সময় নাপিতটি এলো। এমন সময় ও আমার অমন স্বপ্ন ভরা চোখের সামনে শীতে কাঁপতে লাগলো। কি যে হয়ে গেল জানি না। শালটি গা থেকে খুলে ফেললাম। বোধহয় আমি নিজে খুললাম না, নয়নার অদৃশ্য লতানো হাত দুটি আমার গা থেকে শালটি আলতো করে খুলে নিল। তারপর নাপিতকে দিয়ে বললাম, নাও নাও, গায়ে জড়িয়ে নাও। করেছ কি? নিউমোনিয়া হবে যে। আমার কিন্তু একটি মাত্রই শাল ছিল। এরপর বিয়ে বাড়ি যেতে গেলে ধার করতে হবে। দিদি জানতে পারলে খুব বকবেন, বলবেন ভাই আমার জমিদার হয়েছেন। আমি জবাবে কিছুই বলবো না, মাথা নিচু করে থাকবো।
দিদিকে আমি কি করে বোঝাবো যে মুহূর্তে আমি শালটি দান করেছিলাম সে মুহূর্তে কোনো সামান্য জমিদার তো দূরের কথা, আমি হায়দ্রাবাদের নিজাম হয়ে গিয়েছিলাম। আমার মতো বড় লোক আর কে ছিল? কিন্তু ওসব আমি কিছুই বলতে পারবো না। দিদি লোককে বলবে রিজুর আমার মনটা ভীষণ বড়, কিন্তু দিদি জানবেন না যে তার রিজুর মনটা বড় নয়। খোঁড়া ভিখিরিকেও সে পয়সা না দিয়ে বিদায় করে দেয় ধমক দিয়ে। কিন্তু নয়না যখন পাশে থাকে, মানে নয়না যখন মনে মনে তার খুব কাজ ঘেঁষে দাঁড়ায়, তখন সে মস্ত হয়ে যায়, বিরাট বিরাট, সিআর দাসের চেয়েও বড় দাতা হয়ে যায়। তখন সে নিজের যা কিছু আছে সব দিয়ে দিতে পারে। সুজয় নেমন্তন্ন করতে এসেছিল সেদিন। বলল, আমার দিদির বিয়ে, ময়নাদির বিয়ে, বুঝলি? তোর সকাল থেকে যেতে হবে, কিন্তু কাজকর্ম করতে হবে। বললাম, দেখ, নিজের দিদির বিয়েতেই আমি কাজকর্ম করিনি, আমি একেবারে অকর্মা। তবে যখন অতিথি অভ্যাগতরা আসবেন তখন তাদের আসুন বসুন এসব করতে পারি, এর বেশি কিন্তু আমার দ্বারা হবে না। ভাত দিলেও সব গোলমাল করে দেব। সুজয় বলল, আরে সেটাই কি কম কাজ নাকি? হ্যাঁ, আমার মা কি বলেন জানিস? বলেন নেওতা নেমন্তন্নে কেউ কারো বাড়ি খেতে আসে না, ভালো মন্দ সকলেই বাড়িতে খায়। তাই এসব সামাজিক ব্যাপারে আদর আপ্যায়নটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তার জন্যই তো লোকের দরকার। বললাম, তাহলে তো ভালোই। বিয়ের দিন সকাল সকাল গিয়ে পৌঁছালাম। সুজয়দের লনে, পাশের প্যাসেজে এবং রাস্তায় শামিয়ানা ঘেরা হয়েছে। ব্যাঙের মতো হলুদ রঙা ভাড়া করা চেয়ার পাতা হয়েছে সারি দিয়ে। অনেক লোকজন, ব্যস্ত সমস্ত। সানাইওয়ালা আনেনি ওরা, অ্যাম্প্লিগ্রামে লং প্লেইং রেকর্ড বাজছে। সামনে দিয়ে অনেক লোকজন আসছে যাচ্ছে। সুজয়ের মা একবার বাইরে এলেন দেখতে মেয়ের বিয়ের প্যান্ডেল কেমন হয়েছে। আমায় দেখে বললেন, কি বাবা, এসেছ? নিজের মতো করে আদর আপ্যায়ন করো লোকজনকে, কেমন? এটা তো তোমার নিজেরই বাড়ি। মাসিমাকে কিছু বলতে পারলাম না, কিন্তু এই বাড়িকে আমার নিজের বাড়ি ভাবতে খুব ভালো লাগে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, শীতটাও জাঁকিয়ে পড়েছে। জ্যোতির কাছ থেকে ধার করা শালটা এত ছোট হয়েছে যে ভালো করে শীত মানছে না। এবার লোকজন আসতে আরম্ভ করলো। একটার পর একটা গাড়ি এসে দাঁড়াচ্ছে, কেউ কেউ ট্যাক্সিতে কি হেঁটেও আসছেন। ফ্লোরোসেন্ট ডে লাইটে ফর্সা লোকেদের ঠাকুমার কোলবালিশের মতো ফ্যাকাশে দেখাচ্ছে, আর কালো লোকেদের বেগনি রঙা শিমের মতো মনে হচ্ছে। আলোয় মেয়েদের গয়না ঝিকমিক করছে। কয়েকটি অল্প বয়সী ছেলে টাইট ফিটিং টেরিলিন টেরিকটের স্যুট পরে এসেছে। আমার সামনে দিয়ে তারা আসছে যাচ্ছে, ইচ্ছে করছে হঠাৎ পা বাড়িয়ে দিই, মুখ থুবড়ে পড়ুক। বুঝতাম অফিস কাছারি থেকে সোজা আসছে, তাও তো নয়। সারাদিন ঘুমিয়ে কি আড্ডা মেরে এখন শৌখিন স্যুট পরে আত্মীয় বাড়ি নেমন্তন্ন খেতে এসেছে। কোনদিন মারোয়ারি ছেলেদের মতো স্যুট পরে, পাঞ্জাবি ছেলেদের মতো হাতে বালা পরে, মেক্সিকান ছেলেদের মতো চোখা জুতো পরে এবং বিটলসদের মতো এক মাথা কাকের বাসা চুল নিয়ে বাঙালি ছেলে হয়তো বিয়েও করতে যাবে। জানি না, একদিন হয়তো সবই চোখে সয়ে যাবে। এদিকে আসুন আসুন করে তো হাঁপিয়ে উঠলাম। যে আসছে তাকেই গাড়ির দরজা খুলে নামাচ্ছি, মধুর হাসি হেসে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। তারপর মহিলাদের বাড়ির মহিলা মহলে এবং পুরুষদের হলুদ কাঠের চেয়ারে সমর্পণ করছি। একটা গাড়ি এসে দাঁড়ালো, একটা সাদা হেরাল্ড। বাঁ দিকের দরজা খুলতেই এক মোটা অল্প বয়সী ভদ্রমহিলা নামবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু চেষ্টা করলেই তো আর হলো না। ওই চেহারা নিয়ে হেরাল্ড গাড়ির গর্ত থেকে বেরোনো সোজা কর্ম নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, আজ আমার করণীয় কর্তব্যের মধ্যে কোনো স্থূলকায়া ময়দা ঠাসা নাদুস মহিলাকে গাড়ি থেকে হাত ধরে টেনে নামানোটাও পড়ে কিনা। এমন সময় যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি কটাং শব্দ করে হেরাল্ডের দরজা খুলে স্ত্রীকে সাহায্য করতে এগিয়ে এলেন। কি সর্বনাশ! এ যে আমাদের অনিমেষ, আমাদের কলেজেই পড়তো, আমাদের চেয়ে 2 বছরের সিনিয়র ছিল। আমরা বলতাম অনিমেষ গুন্ডা।
একবার ইন্টার ক্লাস ক্রিকেট ম্যাচে ও আমার ইনসুইং বলে আউট হয়ে গিয়ে রেগে গিয়ে আমাকে খুব মেরেছিল। ওকে দেখে রাগে আমার গা চিরবির করতে লাগলো, কিন্তু পরক্ষণেই হাসি মুখে বললাম, হাসুন আসুন। ও আমাকে চিনতে পেরে অবাক হলো। মুখের বিগলিত অবস্থা দেখে বুঝলাম সুজয়রা নিশ্চয়ই ওর শ্বশুরবাড়ির দিকের আত্মীয়। স্ত্রীকে উদ্ধার করে আমার হাতে দিতেই আমি তাকে মহিলা মহলে পৌঁছে দিলাম। গাড়ি পার্ক করে ও যখন আবার গেটে এলো, আবার বললাম, আসুন আসুন। ও খুব কাছে এলো, একদম মুখের কাছে মুখ নিয়ে হুঁকোমুখোর মতো হিমেল হাসি হেসে বলল, একটু বাড়াবাড়ি হচ্ছে না? বাক্য ব্যয় না করে চলে এলাম। জ্যোতির শালটায় নাক ফেটে রক্ত টক্ত পড়লে কেলেঙ্কারি হবে। বললাম, আচ্ছা বসুন বসুন, বলেই সরে এলাম। এবারে নয়নার উপর আমার সত্যি রাগ হচ্ছিল। সেই বিকেল 3টে সাড়ে 3টেয় এসেছি, এখন রাত 9টা বাজতে চলল। এখনো কি একবার সময় করে নিচে আসতে পারলো না? কতগুলো বাজে বন্ধু জুটেছে, খালি হিহি আর হাহা। বন্ধুগুলোই ওর মাথা খাবে এবং আমারও সর্বনাশ করবে। আলোর নিচে দাঁড়িয়ে এসব ভাবছি, এমন সময় রাজেন্দ্রাণী এলেন। ওকে সাজলে গুজলে রাজেন্দ্রাণী ছাড়া আর কিছুই বলতে ইচ্ছা করে না আমার, আর কিছু মনে আসেও না। একটি নীল রঙা বেনারসি পরেছে, রূপোর ফুল তোলা, চূড়ো করে খোঁপা বেঁধেছে। ওর গ্রীবাটি এত সুন্দর যে ও আমার কাছে এলেই ওর গ্রীবায় আলতো করে ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে করে। হাতে হালকা গয়না পরেছে, পায়ে পয়জোর, পা ফেললেই ঝুনুর ঝুনুর করে বাজছে, আর আমার বুকের মধ্যে রক্ত ছলাৎ ছলাৎ করে উঠছে। নাজিম সাহেব টুটিয়াওয়ালাতে উর্দু কবিতা শুনিয়েছিলেন। নয়না সাজগোজ করলেই আমার সেই শায়েরির কথা মনে পড়ে। उलझी सुलझी रहने दो, क्यों सर पर आफत लाती हो, दिल का धड़कन बढ़ती है जब बालों को सुलझाती हो। মানে তুমি উস্কো খুস্কোই থাকো, সেজে গুজে চুল পরিপাটি করে আমার শিরে নতুন করে বিপদ ডেকে এনো না। তুমি কি জানো না, তুমি সুন্দর করে সাজলে আমার বুকের মধ্যেটা কেমন করে। এলেন, এতক্ষণে এলেন, যেন রাধা রানী এলেন। গর্বিতা, সুস্মিতা, আত্মবিশ্বাসে উত্তিষ্ঠিতা, কিন্তু আত্মসচেতন নয়। ও যদি ওর কি আছে জানতো, তবে ওকে আমার ভালো লাগতো না। চলতে ফিরতে ওর অজানিতে আমার জন্য অবচেতনে ও যা উপচে ফেলে যায়, কোনো সুখী সাঁওতাল ছেলের মতো বৈশাখী সকালের ঝরে পড়া মিষ্টি মহুয়া ফলের মতো তা আমি কুড়িয়ে বেড়াই। ও জানে না কি সুবাস, কি স্বাদ, কি ভালো লাগা ও আমার জন্য রেখে যায় যখনই ও কাছে আসে। নয়না এক ভদ্রমহিলাকে পৌঁছে দিতে এসেছিল গাড়ি অবধি। ভদ্রমহিলা চলে গেলেন। এবার ও আমার দিকে ফিরল। ফ্লুরোসেন্ট আলোতে ওকে স্বপ্নময় দেখাচ্ছে। সন্ধ্যে থেকে সব বয়সী কত সুন্দরী তো এই আলোর নিচে এসে আমার সামনে দাঁড়ালো, কিন্তু কই এমন তো আর কাউকে লাগলো না। ও কাছে সরে এলো, একটু হাসলো, কপাল থেকে এলোমেলো অলকগুলি সরাতে সরাতে বলল, খুব কাজ করছেন? আমি বললাম, ভীষণ, তুমি তো ফাঁকি দিয়ে বেড়াচ্ছ। তা তো বলবেনি, পাটা যে কি ব্যথা করছে না, কতবার যে উপর নিচ করলাম, সোজা উঠলে বোধহয় কেদার বদ্রি পৌঁছে যেতাম। বললাম, চেষ্টা করলেও পারতে না, দুষ্টু লোকেরা সেখানে যেতে পারে না। ও বলল, আপনাকে বলেছে, পাপীরাই তো পাপ মুক্তি ঘটাতে যায় সেখানে। কে যেন ওকে ডাকলো। ও গিয়ে দুটি কথা বলেই আবার ফিরে এলো। বলল, খুব খিদে পেয়েছে না? বললাম, খুব। ইস, বেচারা, আর একটু কষ্ট করুন, একসঙ্গে বসে আমরা খাবো। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার বিয়েতেও আমি খুব কাজ করে দেব, দেখবেন। বলছো? ও উত্তর না দিয়ে আমার চোখের দিকে চেয়ে রইল। আমি হঠাৎ বললাম, যাও, গল্প করো না, কাজ করো গিয়ে। ও চলে গেল। নিজের গালে নিজের চর মারতে ইচ্ছে করলো। আমি যেন মাতব্বর জ্যাঠামশাই হয়ে গেছি, যেন আমি ওর গার্জেন, যেন আমার উপদেশেই ও চলে।
এতক্ষণ ওকে একটু দেখতে পাবার জন্য ছটফট করেছি। যখন ও কাছে এলো, ভালো লাগায় মরে গেলাম। অথচ ওর উপস্থিতিটা পুরোপুরি উপভোগ করার আগেই নিজের পায়ে নিজেই কুড়োল মেরে বললাম, যাও কাজ করো গিয়ে। এখন কেমন লাগছে? তখন তো বিশ্বামিত্র মুনির মতো ভাব দেখালাম। এখনো যে পথে চলে গেছে সে পথে চেয়ে আছি। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একটা ঢাউস গাড়ি এলো, আর নয়নার কথা ভাবা গেল না। ওল্ডস মোবাইল, কালো কুচকুচে। এ কি, পাথা মশাই যে, আমাদের কোম্পানির কাস্টমার। হাওড়ার শ্রীরাম ঢ্যাং লেনে মস্ত কারখানা। আমাকে দেখে তিনিও অবাক, বললেন, আরে বোস সাহেব যে, হ্যাঁ এখানে? বললাম, এই আমার বন্ধুর দিদির বিয়ে। বাহ বাহ, বেশ বেশ। আপ্যায়ন করে বললাম, চলুন চলুন, বসবেন চলুন। উনি একটি চেয়ারে বসলেন। চেয়ারটা কেড়ে কেড়ে করে উঠল। মনে হলো যেন বলল, যত ভাড়া দেওয়া হয়েছে তাতে এত মোটা লোকের বসার করার ছিল না। রাজার ব্যাটার মতো বুক চিতিয়ে বসে পাধামশাই রূপোর সিগারেট কেস থেকে সিগারেট বের করে ধরালেন এবং আমায় অফার করলেন। বললাম, এই গুরুজন অধ্যুষিত জায়গা, এখানে চলবে না। ভুর ভুর করে সেন্টের গন্ধ বেরোচ্ছে। পাতা কাটা চুল, হাতের দাঁত বাঁধানো লাঠি, গিলে করা ধুতি, ফিনফিনে আর্দের গাড়োয়ানি গা দেখানো পাঞ্জাবি। এসব স্পেসিমেন আজকাল ভারতীয় গন্ডারের মতো প্রায় দুষ্প্রাপ্য হয়ে গেছে। পাধামশাই ফিসফিসে গলায় বললেন, আমার ছেলে বলছিল আপনি নাকি আজকাল কাগজপত্রে গল্প টল্প লেখেন। হ্যাঁ, তা বলছিলাম কি, আসলে কাকে দিয়ে লেখান? হ্যাঁ, আমার গায়ের মিউনিসিপ্যালিটির লোকেরা ধরেছে একটি সাহিত্য সভায় বক্তৃতা দিতে হবে। তা সে ভদ্রলোককে একবার আমার কাছে পাঠিয়ে দেবেন তো, পয়সা করি ভালোই দেবো। বিনীতভাবেই বললাম, আগে কাউকে দিয়ে লেখাই না, আমি নিজেই লিখি। হ্যাঁ, সে কি মশাই, ক পয়সা পান নিকে? বললাম, আমি একেবারে নতুন, সামান্যই পাই, এই 40-50 টাকা এক একটি লেখায়। বড় লেখা হলে আরো বেশি পাই। সে কি, আধ ঘন্টা আপনার ডেস্কে বসে একটা ড্রয়িং করলেই তো 200 টাকা পেতে পারেন। তাহলে কি দরকার এসবের? হ্যাঁ, একটা জুৎসই উত্তর ঠোঁটের গোড়ায় এসে গেল, কিন্তু হেসে বললাম, এই আর কি। উনি খুব হাসলেন, যেন উত্তরটা যে বুঝলেন শুধু তাই নয়, যেন মনোমতো হয়েছে। হো হো করে হেসে বললেন, তাই বলুন, হ্যাঁ সেই আর কি। এখন আর ভালো লাগছে না। আগামীকাল শেষ রাতে উঠে পলাশী যেতে হবে, লালগোলা প্যাসেঞ্জারে। পলাশীতে একটি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। শীতটাও রাতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। ঘড়িতে এখন প্রায় রাত 10টা বাজে। সুজয়ার সঙ্গে দেখা করে ওকে বললাম, যাচ্ছি। স্বাভাবিক কারণে ও বলল, যা, তা কি করে হয়? হ্যাঁ, এত খাটাখাটনি করলি, না খেয়ে যাবি? বললাম, তোদের বাড়ি খাইনি কখনো, এমন তো হয়নি। না গেলে চলবে না রে, এখন ভোর 4:30 ট্রেন। ও বলল, তাহলে আর কারোর সঙ্গে দেখা করিস না, বুঝলি? দেখা করলেই আটকে যাবি। তুই চলে যা, আমি ম্যানেজ করে দেব মা আর নয়নাকে। বাড়ি আস্তে আস্তে ভাবলাম, 4:30 ট্রেন তো কি, ইচ্ছে করলে কি আর রাত 12টা অবধি থাকতে পারতাম না? আগে কি আর কখনো এমন করিনি? আসলে চলে এলাম অনেক কথা ভেবে। ভাবলাম, সব অতিথি অভ্যাগতদের বিদায় জানিয়ে নয়না যখন গেটে এসে দাঁড়াবে, দেখবে একটি ভিখারির ছেলে ছেঁড়া কাপড়ে গেটের সামনে দাঁড়িয়ে শীতে কাঁপছে, কিছু খেতে চাইছে। নীল আলোয় বেচারিকে আরো নীল দেখাবে। নয়না ভাববে, আরে এখানেই তো রিজুদা দাঁড়িয়েছিল, কোথায় গেল? যখন জানবে আমি নেই, তখন ওই ছেলেটির প্রতি নয়নার আরো বেশি সমবেদনা হবে। ওকে ডেকে নিয়ে গিয়ে পাত পেড়ে বসিয়ে পেট ভরে খাওয়াবে। আমারও ইচ্ছা করে কোনোদিন নয়না ওর মনের দরজা দিয়ে নিয়ে গিয়ে ওর শরীরের শামিয়ানার তলায় বসিয়ে ওই ভিখারি ছেলেটির মতো করে আমাকেও স্বাদ মিটিয়ে খাওয়াবে। ইচ্ছা তো কত কিছুই করে। রসা রোডের মোড়ের লাল আলোতে দাঁড়ালাম। বুঝলাম সুজয়টা খুব বকুনি খাবে। এক ছাদ লোকের সামনে ক্লান্ত অবসন্ন নয়না সুজয়কে খুব বকবে।
বলবে, ইস তুমি কি দাদা, আমাকে রিজুদা বলল পর্যন্ত যে ভীষণ খিদে পেয়েছে, আর তুমি চলে যেতে দিলে, খেয়ে যেতে কতক্ষণ লাগতো। ও যখন সুজয়কে বকবে, আমি হয়তো তখন ঘুমিয়ে থাকবো, বালিশে মুখ গুঁজে আমি ঘুমিয়ে থাকবো। তাহলেও ঘুমের মধ্যেও আমার খুব ভালো লাগবে, মনটা ভরে উঠবে। ফ্রাইড রাইস, রোস্ট চিকেন ইত্যাদি খেলে পেটটা হয়তো ভরত, কিন্তু এমন করে মনটা তো ভরত না। শোবার ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুব ভালো লাগতে লাগলো। পাঞ্জাবির পকেট থেকে রুমালটা বার করতে গিয়ে ঠান্ডা ঠান্ডা কি যেন লাগলো হাতে। দেখি রাংতা মোড়া একটি লাল গোলাপ নয়না দিয়েছিল আমার সঙ্গে কথা বলে চলে যাবার সময়। গোলাপটাকে চুমু খেলাম, একদম নয়নার মতো গন্ধ গোলাপটার। হঠাৎ আয়নায় নিজেকে বেশ সুন্দর দেখতে লাগলো, বেশ হ্যান্ডসাম হ্যান্ডসাম। যদি সবসময় আমাকে এরকমই দেখাতো, তাহলে নিশ্চয়ই নয়না আমাকে ভালোবাসতো। ভগবান, তুমি আমার চেহারা নয়না যেমনটি পছন্দ করে তেমনটি করে করলে না কেন? বড় খিদে পেয়েছে, অথচ বাড়িতে বলাও যাবে না যে খেয়ে আসিনি। মিনুরা তো সব খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে, জেগে থাকলেও বলা যাবে না। ঠোঁট উল্টে মিনু বলবে, তোর এমন ন্যাকামি না, কেন খেয়ে এলি না? মিনুর মেয়ে মিঠুয়াকে দেবার জন্য একটি ক্যাডবেরি কিনেছিলাম, ড্রয়ার খুলে বের করে অগত্যা সেটিকেই খেলাম কুরকুর করে। তারপর ঢকাস ঢকাস করে 2 গ্লাস জল খেয়ে কম্বলের নিচে বডি থ্রো দিলাম। শেষ হলো হলুদ বসন্ত প্রথম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। আমার গল্প পাঠ যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে আপনি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসছি খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।